আসলে আমি তো জানলাম আপনাদের কাছ থেকে জানলাম, আসলে টেলিভিশনের মাধ্যমে জানলাম। যখন স্ক্রলে নামটা দেখাচ্ছে তখনই আমি জানলাম যে আমি প্রধান নির্বাচন পরিষদের নিয়োগ পেয়েছি। এর আগে তো জানার সুযোগ নেই। আর বিশেষ করে আমরা রিটায়ার্ড লোক, সরকারে তো আমাদের যোগাযোগ নাই, তেমন একটা সরকারে তো নাই আমরা বলতে গেলে। জানার পরে এখন আপনারা যেগুলো জানতে চাচ্ছেন এগুলো আমার জন্য একটু প্রিমেচিউর, কারণ আমি এখনও শপথও নেই নাই বা দায়িত্ব নেই নাই, এখন ইলেকশন কমিশনেও যাইনি। কী কাজ যাই ওখানে করতে হবে সেগুলো বিস্তারিত জানি। তারপরেও তো ধরেন এদেশে সিটিজেন হিসাবে সরকারি চাকরি করেছি, কিছু আইডিয়া তো আছে। সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো মানুষের ভোটের অধিকার যে প্রয়োগ, সেটা বাধাগ্রস্ত হয়েছে। এই বাধা অপসারণ করে মানুষের যে ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মনে করি যে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে হবে। সাম্প্রতিককালে অগাস্টের এবং জুলাই অগাস্টে যে মানুষের যে প্রাণহানি হয়েছে, কত লোক শহীদ হয়েছে, তাদের রেজাল্ট শহীদ হয়েছে, 26-27 লোক ইনজুর্ড হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ চলে গেছে, কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে। এর আগেও 15-16 বছর ধরে কত লোক জান দিয়েছে, তাই না, প্রাণ দিয়েছে, কত লোক অত্যাচারিত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, কত আপনারা সবাই জানেন। তো ওদের সবার দাবির মধ্যে অনেকগুলো দাবির মধ্যে মূল দাবিটা ছিল যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা। মানুষ ভোট দিতে চেয়েছে, যার একটা মুক্ত পরিবেশে, উন্মুক্ত পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চেয়েছে, যেটা মানুষ বঞ্চিত ছিল, বঞ্চিত পারে নাই। বিশেষ করে যদি গত 3টা নির্বাচন যদি আমরা ধরি, 14 সাল, 18 বা 24, তো মানুষ তো ভোটের অধিকার থেকে ততটাই বঞ্চিত ছিল। এবং যাদের বয়স 14 সালে ছিল, 18 বছর ভোটার হয়েছিল, তারা তো এখন 28 বছর বয়স হয়ে গেছে না, 14 সাল থেকে 28 বছর হয়ে গেছে, ভোট দেওয়ার সুযোগটা তো পায়নি তারা। এই জন্য আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটা বিরাট ক্ষোভ আছে। কিন্তু সুতরাং এই যে আত্মত্যাগ, এগুলো হলো, এটা কিন্তু মূল লক্ষ্যের মধ্যে একটা হলো ভোটের অধিকার প্রতিষ্ঠা। তো এখনকার যে আগের তো যারা ইলেকশন কমিশনে ছিল, যারা মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তাদের তো গুরু দায়িত্ব ছিলই। এখনকার প্রেক্ষাপটে এই দায়িত্বটা আরও অনেক বেশি। বিশেষ করে মানুষ রক্ত দিয়েছে, অনেক ছেলেমেয়ে রক্ত দিয়েছে। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে, এদের রক্তের সাথে মুনাফিকি করা হবে। এই মুনাফিকি আমরা করতে পারবো, এই বেইমানি আমরা করতে পারবো। এই বয়সে এসে এই বেইমানি করার মতো মন মানসিকতা আমাদের নেই। সুতরাং তাদের যে প্রত্যাশা, কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করব, যাতে একটা জাতিকে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যাতে উপহার দিতে পারে, সে লক্ষ্যে আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। আপনাদের সহযোগিতা চাইবে, সবারই সহযোগিতা চাইবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আপনার যদি নিয়ত যদি সহি থাকে, লক্ষ্য যদি সঠিক থাকে, আপনার যদি কোনো ভেজাল না থাকে, এই ধরনের কাজগুলো আদায় করা সম্ভব। এটা আমার চাকরি জীবনের অভিজ্ঞতা আমি বলছি। সুতরাং এটা কোনো অসুবিধার বিষয় না, কারণ এই জাতি প্রমাণ করেছে এই ধরনের ইলেকশন দেওয়া সম্ভব। 91 সালে তো আমরা প্রমাণ করেছি, এটা 2001 সালে প্রমাণ করেছি না। মানুষ তো ফ্রিলি যায় ভোট দিছে, কেউ তো কোনো বাধা দেয়নি, যার ইচ্ছা মতো ভোট দিছে। তো সেরকম একটা পরিবেশ সৃষ্টি করে দেবো, এটাই তো একটা কাজ। তার সুযোগ আছে। এখন তো সব যারা ইলেকশন করবে, রাজনৈতিক দল, তারা তো সবাই চায় যে আমরা একটা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা সবাইকে নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। তারাই বলছে তো এটা, তারা যুদ্ধ করছে, লড়াই করছে বছরের পর বছর এই একটা দাবিতে। সুতরাং এইরকম একটা সুযোগ যেখানে সবাই চাচ্ছে, তো তাদেরকে নিয়েই তো আমি এই কাজটা করবো। অবশ্যই তো দেখি না তারা কোথায় কোথায় ভুল করেছে, তাদের কি কি গ্যাপস ছিল, সেগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা হয়ে গেল না, লেসন। আমার তো লেসন ইন ফ্রন্ট অফ আস, যে এই জিনিসগুলো করলে মানুষ আমাদেরকে ধিক্কার দেবে। আর বিশেষ করে আমার তো সে সুযোগই নাই। ওরা তো মানুষের রক্তের উপর দিয়ে দায়িত্ব নেয় নাই, আমরা মানুষের শহীদের রক্তের উপর দিয়ে দায়িত্ব নিয়েছি। তারা আমাদের দায়িত্বটা আরো অনেক বেশি।
সুতরাং আমাদের তো সর্বোতভাবেই চেষ্টা থাকবে যাতে এই রক্তের সাথে বেইমানি আমরা আমরা না করি। এতগুলো মানুষ যে জীবন দিল এই যাতে আমরা না করি। আর ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলছেন না 3 বছর যে কেন 3টা টার্ম, যেহেতু এই বাঙালি দেখেন বাঙালি কিন্তু সবই পারে নাকি, যেখানে চ্যালেঞ্জ আছে সেখানে বাঙালি মোকাবেলা করলে এটা অ্যাচিভ করতে পারে, তারা ওভারকাম করতে পারে। এটা আমরা বিভিন্ন সময়ে প্রমাণ করেছি। তো বিভিন্ন সময় যারা আগে ছিল তারা তো মনে করছিল যে আমরা তো আর জীবন আছি অন্তত 2041 সাল পর্যন্ত ডক্টর দেওয়া, কিন্তু পেরেছে কি? পারবেন না। বাঙালি তো সবই পারে। সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমাদের আন্তরিকতা যদি তারা দেখতে পায় যে এরা সত্যিকার অর্থে আন্তরিক, অবশ্যই তারা সহযোগিতা করবে এবং দেখবেন যে পরিবেশ সৃষ্টিতে তারা আমাদের সাথে সহযোগিতা করে, সবাই মিলে আমরা পরিবেশ সৃষ্টি। ওই 3টা টার্মের মূল ব্যর্থটা কোথায় ছিল? ব্যর্থটা কোথায় জানি না, তারা আমি যেটা রেজাল্ট দেখে বলতে হবে, ভিতরে তো আমি ছিলাম না, রেজাল্ট দেখে আসলে নেই যে একটা দিনই তো ফল দেখলে বোঝা যায় যে কোথায় ইয়ে যায়। তো ফলটা ভালো ছিল না, আচ্ছা আপনারাও জানেন, আপনাদের মাধ্যমে আমরা জানি। এখানে সব রাজনৈতিক দলগুলো তারা সুষ্ঠু নির্বাচন চায়, তারা চায় যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারুক, এটাই তাদের তো চাওয়াই চায়। আমরা তাদের চাওয়াটার মধ্যে আমরা হেল্প করবো যে আপনারা যেটা চেয়েছেন এত বছর ধরে, এটার জন্য প্রাণ দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, সুতরাং প্লিজ কাম উইথ আস, এই কাজটা আমরা করে দিই, আপনাদেরকে ফ্যাসিলিটেট করি। সেটা আগে গিয়ে আমি বুঝি। তো আমি একটা কথা ওই আগে বলছিলাম যে এগুলো হলো যে আমরা যারা সরকারি চাকরি করে, এই যে এটা অনেকটা যে তরল পদার্থের মতো, বুঝলেন না, পাত্রের রং ধরে, পাত্র যেরকম ওরকম ওরা দেখতেছে যে আমাদেরকে নিয়েছে একটা পার্টিকে জিতানোর জন্য, ওই জন্য কাজ করেছে। যদি দেখে যে এরা সঠিকভাবে, আফটার মানুষ তো এই দেশের নাগরিক, তো তাদেরও তো ভাই বেড়াদার এই দেশে আছে, তাদের মা বাবা এই দেশে আছে, তারাও তো চায় যে একটা সুষ্ঠু ইলেকশন হোক, তারাও তো চায়। তাদেরকে হয়তো অন্যভাবে ব্যবহার করার জন্য হয়তো ওইভাবে হয়তো মন মানসিকতা তৈরি করছে। তারা যখন দেখবে যে এরা একটা সুষ্ঠু নির্বাচন করতে চায়, তারা হেল্প করবে। কারণ অতীতে তো হয়েছে, তো অতীতে করেছে। যদি কোনো এমন কেউ থাকে, যদি এমন কোনো অ্যাক্টিভিস্ট থাকে, বিতর্কিত লোকজন থাকে, সেটা দেখা যাবে যে এটা তো নর্মাল প্রসেসের রুটিন ব্যাপার। এটাকে আমি একটু বড় চ্যালেঞ্জ মনে করতেছি। শপথ নেওয়ার পর আমার প্রথম কাজ হলো যে আমার তো চিনি না, আর কারা মেম্বার আছে দেখি চিনি না, আমি দেখি নাম শুনি না, এখন আজকে টেলিভিশনে নাম দেখতেছি, আপনারা চিনি কিনা জানি না, পরিচয় হবে, আমরা মিটিংয়ে বসে আমি চাইবো যে আমার কাজকর্মটা বুঝে নেই, কী কী চ্যালেঞ্জেস আছে, কী কী সুবিধা অসুবিধা আছে, কোথায় কোথায় গ্যাপস আছে, এগুলো একটা করবো। আবার আস্তে আস্তে দিন যখন যাবে আমরা প্রায়োরিটাইজ করবো যে আমাদের কোন কাজগুলোকে প্রায়োরিটি দিতে হবে। বিশেষ করে আমার তো বিশাল অ্যাডভান্টেজ এই যে রিফর্মস কমিশনারটা থাকাতে, যে মানে এক্সপার্ট লোকজন, বজুল আলম মজুমদার সাহেবের নেতৃত্বে একটা রিফর্মস কমিশন হয়েছে না, ওনারাই তো সব রেডি করতেছেন আমাদের জন্য, তো আমাদের কোথায় কোথায় হাত দিতে হবে ওনারাই তো তৈরি করতেছেন, এটা ওনারা তো অভিজ্ঞ লোক। তো সুতরাং আমি তো আই উইল গেট থিংস রেডি, যে কোথায় কোথায় গলদ আছে এটা আমার গবেষণা করার দরকার হবে না, যা গবেষণা করার দরকার ওনারাই করবে। 3টা মন্ত্রণালয় চালিয়েছি এবং আমি নিশ্চিতভাবে জানি সবাই এক দলের সমর্থন না। ওকে ভোট দেওয়ার সময় কেউ ওই দলে দিয়েছে, কেউ ওই দলে দিয়েছে, কেউ ওই দলে দিয়েছে, এই দলে দিয়েছে, আমার কাজের কোনো অসুবিধা হয় না। কিন্তু স্যার ওদের নিয়োগটা স্যার দলীয় হবে স্যার, এটা আমাকে বুঝে নেই, আমি যাই না, আমার দায়িত্ব নেই, নিয়ে মানুষজনকে চিনি, কথাবার্তা বলি, আমি বুঝতে পারবো। আমরা তো বোকা না, আমরা এত আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের 1,73,000 কর্মকর্তা কর্মচারী, এখন বাংলাদেশে বিশিষ্ট লোকজন সব ডাক্তার বুঝলেন না। একটা জিনিস বলে দেখা যায়, ইলেকশন করাটা শুধু ইলেকশন কমিশন একা পারে না। কারণ ইলেকশনটা করবেন আপনি কার জন্য? যদি এমন করবেন পার্লামেন্ট ইলেকশন যদি হয়, ওখানে কজন এমপি নির্বাচিত হবে, এটা যদি চেঞ্জ হয় তাহলে তো আপনাকে ইলেকশন সেভাবে করতে হবে, তাই না? যদি হয় ভোটের ধরন যদি কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে না, অন্য ধরন হবে, ফার্স্ট পাস দ্য পোস্ট হবে, তাহলে সেভাবে প্রস্তুতি নিতে হবে। আবার ভোটার তালিকা করার একটা ব্যাপার আছে না, ভোটার লিস্ট করার ব্যাপার আছে। ইয়াঙ্গার জেনজি যারা আন্দোলন করলো তারা তো ভোটার হবে, তাদেরকে তো আমাকে ফোল্ডে আনতে হবে, তাদেরকে ভোটার লিস্ট করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এটা আর যেগুলো রিলেটেড রিফর্ম, যেগুলো অন্যান্য জায়গায় যেগুলো এফেক্ট করবে আমার নির্বাচনকে, সেগুলো সহজ যখন শেষ হয়ে যাবে তখন। বাট আমরা যত দ্রুত সম্ভব
ইলেকশনের জন্য ইলেকশন কমিশন, আই উইল ট্রাই টু মেক ইলেকশন কমিশন রেডি ফর দ্য ইলেকশন। আমরা রেডি করার চেষ্টা করব, প্রস্তুত থাকার চেষ্টা করব। তো যখন সবার সাথে মিলে টিলে, যে প্রধান উপদেষ্টা সবসময় বলছেন যে আমি রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া কোনো সংস্কার যাব না, সংস্কারের সব রিপোর্টগুলো পেলে রাজনৈতিক দলের সাথে বসবো, তারা যেগুলো অ্যাকসেপ্ট করবে আমি সেগুলো মানবো, যেগুলো তারা রিজেক্ট করবে আমি সেগুলো বাদ দেবো। সুতরাং রাজনৈতিক দলের সাথে বসবেন, বসার পরে যখন তখনকার কী অবস্থা দাঁড়ায়, এখন যদি এমন হয় যে একটা রিফর্মস ওনারা রিপোর্ট, কমিশনের রিপোর্টটা দিল, এখন এটা বিরোধী দল বলতো না ঠিক আছে, এটা পলিটিক্যাল পার্টিরা বলতো না ঠিক আছে, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য, তো সংস্কারটা করতে হবে। আর তো সংস্কারটা চলমান প্রক্রিয়া, এটা তো এমন না যে ওয়ান্স ফর অল আমি সংস্কার করলাম ক্লোজ তালা দিয়ে দেওয়া কোনো সংস্কার। আপনার রেডি হতে কত সময় লাগতে পারে বলে আপনি অনুমান করছেন? এটা আমি আগে কাজটা বুঝে নিই ভাই, আগে বুঝে নিই, দায়িত্ব নেই, আগে বুঝে নিই কী কী সুবিধা অসুবিধা কতদিন লাগতে পারে, এটা না বুঝে কাজে আমি জয়েন না করে কাজ টাজ না দেখে আন্দাজ দিতে। স্থানীয় নির্বাচন করতে গেলেও তো একই প্রস্তুতি লাগবে। আর তো আপনি বললেন ভোটার তালিকা, এমন একটা জিনিস যে স্থানীয় নির্বাচনের জন্য বলার ভোটার তালিকা ভিন্ন, জাতীয় নির্বাচনের জন্য বলার ভোটার তালিকা ভিন্ন, ইউনিয়ন কাউন্সিলের যেমন ভোটার তালিকা ভিন্ন। আপনি তো সব ইউনিয়নের মেম্বার না, ভোটার না, তাই না? এই উপজেলা তো সেরকম, আপনাকে তো 5-6টা ভোটার তালিকাই করতে হয়। ও এমন না যে এক ভোটার তালিকা দিয়ে আপনি সব ইলেকশন করবেন, সেটা আপনি পারবেন না। সুতরাং আর বিরোধী দল বা পলিটিক্যাল পার্টিরা যেটা চাচ্ছে, আমি পত্রপত্রিকা পড়ে যা দেখতেছি, তাদের সাথে তার কথা বলি নাই, আপনাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে আমরা যা বুঝি, তারা ন্যাশনাল ইলেকশনটা চাচ্ছে বলে আমার ধারণা। তারা তো চায় যে রাজনৈতিকবিদদের কাছে সরকারের দায়িত্ব দিলে থিংস উইল ইমপ্রুভ, তারা এই কথাই বলছে বারবার। তার মানে আমি বুঝতেছি যে তারা ন্যাশনাল ইলেকশনটা আগে চায়। তো এখন আমি আগে দায়িত্ব নেই, বুঝি করতে হয়। আপনারা সূর্য উঠলে সূর্যের আলো যখন উঠবে আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো। স্যার, আওয়ামী লীগ সহ তাদের সমরা দলগুলো নির্বাচনে আসা না আসা নিয়ে এই ব্যাপারে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা, বা আপনি দেখেন, ইট ইজ প্রিমেচিউর ফর মি, এটা নিয়ে তো বিতর্ক হচ্ছে, আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায়। বিতর্কের একটা ফয়সালা হোক, আমরাও দেখি, আপনারাও দেখেন, একটা মীমাংসায় তো আসবে, এদিকে হোক আর এদিকেও একটা মীমাংসায় তো আসবে, ফয়সালাটা হোক। এবং প্রিমেচিউর ফর মি, আমি এই মুহূর্তে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ইলেকশন আস্তে আস্তে, এখন ওই ইলেকশনের তারিখ আসলে ডেফিনেটলি এই ব্যাপারে একটা সিদ্ধান্ত এসে যাবে, তখন আপনারাও দেখবেন, আমিও দেখবো। আমি এই ব্যাপারে কোনো এই মুহূর্তে আমি ইভিএমে নিজেও একটা ভোট দিয়েছি, যে 18তে মতো দিলাম, ধানমন্ডিতে 18 দিলাম, 18তে স্যার। হ্যাঁ 18তে। যদি এক ভদ্রলোক ইভিএম মেশিনের কাছে গিয়ে আমাকে বলতেছে, স্যার আমার কিন্তু মার্কা ওইটা একটু স্যার দিয়ে, একবার বহুতের কাছে গিয়ে বলতেছে কি করতে স্যার, এটা জাতীয় নির্বাচন না, জাতীয় নির্বাচন না, মেয়র নির্বাচন, নির্বাচন কাউন্সিলর হতে পারে। তো এরকম ইভিএম, এটা ডিজাইন টেকনিক্যাল ম্যাটার্স, বুঝলেন না? আমি ইভিএম ডিলও করি নাই, এটা ভালো মন্দ নিয়ে আমি এখনো চিন্তাও করি নাই, কোন কোন দেশে আসে না আসে আমি এগুলো আসলে, কিন্তু এটা নিয়ে আমি এভাবে সিরিয়াসলি চিন্তাও করি নাই। আগে দায়িত্বটা নেই, নিয়ে বোঝার চেষ্টা করি ইভিএমটা ইউজফুল হবে কি না, প্রফিট হবে কি না করি। তারপরে যদি যেটা হয়, আর আমাদের সংস্কার কমিশন তো আজ কাজ করছে, তো সেটাকে আপনি জাজ করতে পারেন বাই দ্য রেজাল্ট দেখে তো বোঝা যায় 153 জন আনকনটেস্টেড। তারপরে স্যার, সময়েরও তো একটা ফারাক আছে, যে ওই সময় আর বর্তমান সময়, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ওই সময় দায়িত্ব নেয়া আর এখনকার সময় দায়িত্ব নেয়া, এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট। চাপ কম মনে হচ্ছে। আমি তো আগে দায়িত্ব নিই না, সুতরাং ওদের চাপ কীরকম ছিল আমি জানি না। তবে এখানে বুঝতেছি যে আমি দায়িত্বটা অনেক বেশি হবে, কারণ মানুষের প্রত্যাশা বেশি। বঞ্চনার ব্যাকগ্রাউন্ড তো, 3টা ইলেকশন ভোট দিতে পারে নাই, মানুষ যখন বঞ্চিত থাকে তার প্রত্যাশাটা অনেক বেড়ে যায়। আমাদের উপর প্রত্যাশা অনেক বেশি। তবে চ্যালেঞ্জকে আমি কিন্তু ভয় করি না, জীবনে অনেক চ্যালেঞ্জ দেখেছি, চাকরি করতে গিয়ে, মিনিস্ট্রি চালাইতে গিয়ে মোকাবেলা করেছি খুব সাকসেসফুলি ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে 2-1 সাংবাদিক আমাকে ফোন করে বলতে যে, স্যার চিনি না, কিন্তু আমি কোন সাংবাদিক চিনি না, স্যার আমি অমুক পত্রিকা শুনছি যে বিএনপি আপনার নাম দিয়েছে, তাই নাকি? আমি তো জানি না, কথা শুনে আমার তো শুনে খবরটা পাইতেছে। পরে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নাম জমা দিয়েছে, এতে বিভিন্ন নাম জমা দিয়ে এরকম একটা রিপোর্ট প্রথম আলোতে ছাপিয়েছিল। তো ওটার কপি একজন আমার কাছে পাঠিয়েছে, বলে স্যার এই যে নাম দেখতেছি। তো ওখানে দেখলাম এখন এটার
সব রিপোর্ট তো রিলাই করাও যায় না, বুঝছেন না, সত্য মিথ্যা তো যাচাইয়ের ব্যাপার আছে। তো এটা আমি দেখে ওই পর্যন্তই, এটা আমি আর কোনো যাচাই করতে যাই না যে কার কাছে যাচাই করবো, কার কাছে বলবো। মানুষের মান সম্মানের প্রশ্ন। আমি যদি আমি সিইসি হই আর যদি আমি লবিং করি, চেষ্টা করতে থাকি, তদবির করতে থাকি, মানুষের মান মর্যাদার প্রশ্ন না। আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছেন, অনেক বড় করেছেন। আমি আবার আর কি চাওয়ার আছে? এখন আমার দেওয়ার সুযোগ এসছে, আমি দিতে চাই, আর পাইতে চাই না কিছুই, বুঝলেন না, দিতে চাই, বুঝলেন না। আমার তো শেষ যে আল্লাহ তাআলা যা দেওয়ার তো যথেষ্ট দিয়েছেন আমাকে। আমার মতো তো এরকম সবাই তো আর পায় না এই দেশে। কারণ ওটা দেখার পরে আমি এখনো আর খোঁজখবর আর তেমন একটা নিয়ে নেই, কার কাছে নিব বলে। কোনো রাজনৈতিক দলের প্রতি আপনার কাছে সিম্পিটি থাকবে কি? নাকি সবাই আপনার কাছে সমান হিসেবে? আমার কাছে সবাই সমান, থাকার সুযোগ নাই। হাজার নাই। ব্যাপার হচ্ছে যে সিরিয়াসলি আমার একটা ভোট থাকবে না, কি জানি ভোট দিতে অবশ্যই থাকবে। সেরকম একটা ভোট হবে দিতে হবে। কিন্তু শুনেন, আমরা যেমন ট্রেনিং নেই সিভিল সার্ভিসে, রৌনক জাহান আমাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াইতো একাডেমি। ওনার একটা কথা আমার কাছে মনে গেঁথে আছে, রৌনক জাহানের, এই রহমান সাহেবের ভাই। উনি আমাদের বলেন যে আপনারা তো সিভিল সার্ভেন্ট হলেন, সিভিল সার্ভেন্ট আর অল পলিটিক্যাল, বাট দেয়ার শুড বি নন পার্টিসান। আপনারা ভোট দিবেন নিশ্চয় কোনো দলকে, তখন আপনার মধ্যে পলিটিক্যাল ফিলিংস থাকবে, চিন্তা ভাবনা থাকবে, এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু দলীয় রাজনীতি আপনাদের জন্য অ্যাপ্লিকেবল না। এটাই আমরা শেষ করে দিয়েছি দেশটাকে, ব্যুরোক্রেসিটাকে শেষ করেছে। যে আপনি ভোট কোথায় দিলেন সেটা বড় কথা না, দলীয় রাজনীতি যে করেন। আগে 3 জন সিসি এটা আমাদেরকে রহমান জাহান সাহেব ম্যাডাম ট্রেনিংয়ের সময় শিখেছে। এটা আমি মনে গেঁথে রেখেছি। বড় দায়িত্ব পেয়ে আপনার কাছে একটু ভারাক্রান্ত মনে হচ্ছে, না আপনার কাছে মনে হচ্ছে যে বড় একটা সুযোগ পেলেন? আমি মনে করি অপরচুনিটি আল্লাহ তাআলা হ্যাজ গিভেন টু মি, যে এই দেশকে এই বয়সে এসে কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা বড় সুযোগ দিয়েছেন। আমি এটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো করে দেখি। উনি বারবার করে বলছেন যে এই সুযোগ আসছে দেশের জন্য, এই সুযোগ হেলায় হারাবেন না, এই সুযোগ হারালে কিন্তু আর এরকম পাওয়া যাবে না। আমি সেটাকে অপরচুনিটি হিসাবে দেখি। এটা হচ্ছে যে আমার আহ্বান থাকবে আমাদের তরফ থেকে, আমরা চাই যে একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে, এবং এ ব্যাপারে আমি সবার সহযোগিতা চাই, সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। এখানে রাজনৈতিক দল আছে, সরকার আছে, তারপরে আমাদের ভোটাররা আছে, বিশেষ করে আপনারা তো আছেন, সাংবাদিক সংস্থা আছে, সবাই সহযোগিতা আমি কামনা করি, এবং সবাই সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমি আগাতে চাই।